কোর্ট ম্যারেজ করার মতো সিদ্ধান্ত নেয়, কিন্তু আইনে প্রকৃতপক্ষে কোর্ট ম্যারেজ বলে কোনো বিষয় নেই। প্রিয় দর্শক, দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। তো আমি হাজির হয়েছি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে একটি আইনি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে পালিয়ে বিয়ে। আমাদের দেশে প্রচলিত আইন কি বলে এবং যার যার পার্সোনাল ল বা ধর্মীয় আইন কি বলে, এই বিষয় নিয়ে আলোচনা করব। পালিয়ে বিয়ে এই বিষয়টা কম বেশি সবাই জানে। আমাদের সমাজে এটা এক ধরনের, বলতে পারি যে এটা এক ধরনের এখন ট্র্যাডিশন হয়ে গিয়েছে। কেউ সাবালক বা সাবালক হওয়ার আগেও অনেকে পালিয়ে বিয়ে করে, বাবা মায়ের সম্মতি বেঁধে রেখে বিয়ে করে। নাবালক পালিয়ে বিয়ে করলে সেটা আমাদের দেশে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। সেই বিয়ে বাতিল, এটা রেজিস্ট্রি হবে না। যদিও কিছু ব্যতিক্রম আছে, শিশু আইনে কিছুটা চেঞ্জ আছে বিভিন্ন প্রেক্ষাপটে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। বাট নাবালক ছেলে বা মেয়ে যদি পালিয়ে বিয়ে করে, অর্থাৎ নাবালক বলতে আমি আমাদের দেশে প্রচলিত যে বয়সের যে ফ্রেমওয়ার্কটা রয়েছে, সীমাটা রয়েছে, এর নিচে যদি হয় ছেলে এবং মেয়ে, তারা যদি পালিয়েও বিয়ে করে অথবা তারা যদি অভিভাবকদের সম্মতিতেও বিয়ে করে, তাহলে সেই বিয়েটা বেআইনি শাস্তিযোগ্য অপরাধ। যাই হোক, পালিয়ে বিয়ের বিষয়ে যেটা বলছি, যে অনেকেই একে অপরের সাথে প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক করে একে অপরকে চেনা জানা থাকে, তারা বিয়ে করার জন্য মনস্থির করেন, কিন্তু তাদের ফ্যামিলি মেনে নিতে চায় না। সেই ক্ষেত্রে অনেক সময় ফ্যামিলির কনসেন্ট ছাড়াই ওনারা একে অপরে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করার মতো সিদ্ধান্ত নেয়, কিন্তু আইনে প্রকৃতপক্ষে কোর্ট ম্যারেজ বলে কোনো বিষয় নেই। ওনারা যখন বাড়ি থেকে বেরিয়ে যান, কোর্ট এরিয়াতে গিয়ে সংশ্লিষ্ট যে কোনো একজন বিজ্ঞ আইনজীবীর চেম্বারে হয়তো অনেকে যান, যাওয়ার পরে ওখানে একটা হলফনামা করে অ্যাফিডেভিট করে দেয়া হয় বিয়ে সম্পর্কিত, আর সংশ্লিষ্ট কাজীকে ডেকে বিজ্ঞ আইনজীবী সাহেব তার চেম্বারে এনে বিয়েটা রেজিস্ট্রি করে দেন। সেটাকেই অনেকে কোর্ট ম্যারেজ বলে থাকেন, কিন্তু আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো শব্দ নেই। একটা জিনিস আপনাদেরকে বলে রাখা ভালো, যে কোনো বিয়েতেই আপনার কাজী সাহেবের উপস্থিতি একান্ত প্রয়োজন। যারা মুসলিম তাদের জন্য কাজীর মাধ্যমে বিয়ে অবশ্যই হতে হবে। পাশাপাশি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যদি সেটা হলফনামা আকারে, অ্যাফিডেভিট আকারে যদি সেটা নোটারি করে রেখে দেওয়া হয়, সেটা আইনগত প্রোটেকশন হয়, সেটা দরকার আছে। যাই হোক, যেটা বলছিলাম যে পালিয়ে বিয়ের বিষয়টা, আবেগের বশে অনেকেই পালিয়ে বিয়ে করেন। কেন করেন, এর কনসিকুয়েন্স কী, সেগুলা ধাপে ধাপে আমি আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিচ্ছি যে পালিয়ে বিয়ে করতে গেলে প্রথমে কোন কোন বিষয়গুলোতে আপনাদেরকে সতর্ক হতে হবে। আমি আপনাদেরকে এনকারেজ করছি না যে আপনারা পালিয়ে বিয়ে করেন, আমি আমাদের দেশে প্রচলিত আইনের বিধানটা তুলে ধরছি। পালিয়ে বিয়ে করতে গেলে যদি আপনারা সাবালক হন, অর্থাৎ শিশু আইনে যে আপনাদের বয়সের যে সীমাটা নির্ধারণ করা আছে এর উপরে যদি হয়ে থাকেন, তাহলে যদি আপনারা বাবা মায়ের সম্মতি ছাড়াও বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আপনাদের সঠিক জন্ম তারিখ, পরিচয়ের জন্য, শনাক্তের জন্য এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট, এবং আপনাদের সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের ছবি এবং 2 জন সাক্ষী কমপক্ষে লাগবে আপনাদের, নিয়ে আপনারা যে কোনো কাজী অফিসে গিয়ে আপনারা বিয়েটা রেজিস্ট্রি করতে পারেন। সবচেয়ে ভালো হয়, যেহেতু আপনারা বাবা মায়ের সম্মতি ছাড়া বিয়ে করার সিদ্ধান্ত নেবেন, আপনারা একটা অ্যাফিডেভিট বা হলফনামা নিয়ে নেবেন, দুজনেই করবেন, যে একে অপরের মাঝে ভালোবাসার সম্পর্ক হওয়ার কারণে স্বেচ্ছায় সজ্ঞানে আপনারা বাড়ি থেকে বের হয়ে এসে নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, এবং অন্যান্য আরও অনেক কিছু ইনক্লুড করে একটা অ্যাফিডেভিট করে নেবেন। এটা পাত্রের জন্য, অর্থাৎ যিনি ছেলে তার জন্য এটা একটা ডিফেন্স হবে, কারণ পরবর্তীতে যেই ঘটনাগুলো ঘটবে এগুলো আমি পরে বলছি, এগুলোর একটা ডিফেন্স আপনারা পাবেন, প্রতিকার পাবেন। এভাবে যদি আপনারা অ্যাফিডেভিট করে এটা রেজিস্ট্রি করে ফেলেন, তাহলে আপনাদের জন্য সেফ। অনেকেই যে ভুল কাজটা করেন, পালিয়ে বিয়ে করে একটা অ্যাফিডেভিট করে ফেলেন, এটা সাথে রাখেন আর দাম্পত্য জীবন শুরু করে দেন,
আত্মীয় স্বজনের বাসায় যান, হোটেলে যান, যেখানেই যান, গিয়ে দুজনে একত্রে দিন রাত যাপন করতে থাকেন, যার ফলে কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বা হতে হয়। বিয়ে প্রমাণের জন্য সবচেয়ে অথেন্টিক দলিল হচ্ছে বা ডকুমেন্ট হচ্ছে কাবিননামা। সেই কাবিননামা অবশ্যই আপনাদের একটা নকলের কপি, যেখান থেকে বিয়েটা পড়ানো হবে সেখান থেকে একটা নকলের কপি ইনস্ট্যান্টলি আপনারা নিয়ে নেবেন। কাজী সাহেবকে বললেই একটা সার্টিফাইড কপি দিয়ে দিবে। এটা আপনাদের সাথে রাখলে অ্যাফিডেভিটের প্রয়োজন নেই, অর্থাৎ এটাই আপনাদের বিয়ে প্রমাণের জন্য উপযুক্ত ডকুমেন্ট। এখন আসি যে আপনারা যদি সাবালক হয়ে থাকেন, তারপরেও কিন্তু এইভাবে পালিয়ে বিয়ে করার পর দুই পক্ষের অভিভাবকরাই কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা আনয়ন করতে পারে উপযুক্ত আদালতে। কেউ কেউ দেখা যাবে যে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পাত্রীপক্ষ বা মেয়ের পক্ষ থেকে এই মামলাগুলা করা হয়, যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে, তার মেয়েকে অপহরণ করে ফুসলিয়ে বিয়ে করে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ এবং অপহরণের মামলাগুলো হয়ে থাকে, নারী শিশু নির্যাতন দমন আইনে এই মামলাগুলো হয়, এগুলো ট্রাইব্যুনালে হয়। কোনো কোনো ক্ষেত্রে আবার মামলাগুলো থানায়ও হয়। তো যেটা বলছিলাম যে এই মামলাগুলো যখন হয় সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো পাত্রপক্ষ বা ছেলে বা মেয়ে যারা পালিয়ে বিয়ে করেন তারা অনেক সময় মামলাগুলো গুরুত্ব দেয় না, যে আমরা যেহেতু পালিয়ে বিয়ে করিনি, এটা আমরা যেহেতু অপহরণ করিনি, আমরা যেহেতু একে অপরকে ভালোবাসি, এই মামলা আমাদের কিছুই হবে না, এভাবে খামখেয়ালি করতে থাকেন। ইন দ্য মেইন টাইম মামলা কগনিজেবল হয়ে গেলে, ওয়ারেন্ট ও কগনিজেবল মামলা অফেন্স যেহেতু এগুলা ওয়ারেন্ট হয়ে যায়, একটা হয়রানির শিকার হয় দুই পরিবার, অনেক সময় গ্রেফতার হয়, জেল হাজতে যেতে হয়, এই বিষয়গুলো কিন্তু পোহাতে হয়। পালিয়ে যদি কেউ বিয়ে করতেই হয় তাহলে যথাযথ প্রসিডিওর মেনটেন করেই করা উচিত। একজন বিজ্ঞ আইনজীবী পরামর্শ নিতে হবে যে আমার এখন কী কী করার আছে, সে আপনাকে একটা প্রপার গাইডলাইন দিবে যে এটা করেন এটা করেন, তাহলে আপনি মামলা মোকদ্দমা থেকে বাঁচতে পারবেন। আরেকটা বিষয় যেটা, যে এই সমস্ত ক্ষেত্রে অপহরণের মামলায় ভিকটিমের জবানবন্দি, যে সেকশন 22 অনুসারে অর্থাৎ 22 ধারা অনুসারে যে জবানবন্দি দেওয়া হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের, সেই জবানবন্দির উপর ভিত্তি করেই কিন্তু আসলে যে সংশ্লিষ্ট অ্যাকিউজড বা আসামি থাকবেন তাদের সাজা বা শাস্তির বিষয়টা আসে। যদি ভিকটিম অর্থাৎ যাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয় মামলায়, বা দর্শন করা হয়েছে বলে দাবি করা হয়, সে যদি আদালতে গিয়ে 22 ধারা ম্যাজিস্ট্রেটের নিকট যদি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট যদি 22 ধারায় জবানবন্দিতে সে এই ধরনের বিষয় অস্বীকার করে এবং সত্যটা যদি বলে দেয়, সেটা যদি রেকর্ড করা হয়, তাহলে এই ধরনের মামলাগুলো আসলে কোনো রকম বেইস থাকে না। পরবর্তীতেই মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়, মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে যায় এবং মামলাগুলোর চার্জ ফ্রেমও হয় না অনেক ক্ষেত্রে। যার জন্য ভিকটিমকে অর্থাৎ আপনি যাকে নিয়ে পালাচ্ছেন তার মনোবল এবং তার কনফিডেন্স এবং সে কতটুকু আপনার প্রতি বিশ্বস্ত, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সে যদি মনে করেন যে না একটু নিমরাজি, অর্থাৎ সে কিছুটা বাবা মায়ের প্রতি লয়াল, আবার কিছুটা আপনার প্রতি, যে কোনো মুহূর্তে আবার সে চেঞ্জ হতে পারে, এমন হলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন, আপনাদের লাইফ ডেস্ট্রয় হয়ে যাবে। কারণ ভিকটিমকে যখন বাবা মায়ের কোনো কারণে যদি বাবা মায়ের কাছে নিতে পারে ভিকটিমকে, তাহলে তারা তাদেরকে কিন্তু কনভিন্স করে ফেলবে এবং আদালতে গিয়ে বাড়ির দ্বারা জবানবন্দিতে যদি আপনার বিপক্ষে যদি স্টেটমেন্ট দেয়, তাহলে কিন্তু আপনি মামলায় ফেঁসে গেলেন। সো যাই হোক, মিথ্যা মামলা হইলে ফেঁসে গেলেন, আপনার ফাঁসি হয়ে যাবে, বিষয়টা এরকম না। ট্রায়ালের বিষয়, আপনার এভিডেন্সের বিষয়, প্রমাণের বিষয়, কিন্তু একটা লং টার্ম প্রক্রিয়া, বিষয়টা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য আপনাদেরকে সতর্কতার সহিত পথ চলতে হবে। আবেগের বশে একজনকে নিয়ে পালিয়ে গেলাম, বিয়ে করে ফেললাম, পরবর্তী কনসিকুয়েন্স দুই পরিবারকে কিন্তু বয়ে বেড়াতে হয়। অনেকের লেখাপড়া, শিক্ষা জীবন, চাকরি জীবন সব কিছুই ধ্বংস হয়ে যায়। যার জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। 22 ধারা জবানবন্দিটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা চেষ্টা করবেন যে ভিকটিম যাকে নিয়ে পালিয়েছেন তার সম্মতিটা একটু ভালোভাবে নেওয়ার জন্য, সে যেন দৃঢ় থাকে, মনোবল যেন শক্ত থাকে, সে যেন তার কথা থেকে নড়চড় না হয়। যদি নড়চড় না হয়, আশা করা যায় এই ধরনের যত রকম ঝামেলায় আসুক না কেন, একটা সময় পরে সব কিছু শান্ত হয়ে যাবে এবং আপনারা শান্তিপূর্ণ দাম্পত্য জীবন চালিয়ে যেতে পারবেন। আর যদি নাবালক হয়ে গেলে, যদি আপনি ছেলে যদি সাবালক হয়, মেয়ে যদি নাবালক হয়, তাকে যদি আপনি নিয়ে পালিয়ে যান, আপনার বিরুদ্ধে অপহরণের মামলা হবেই এবং এই অপহরণের মামলায় 22 ধারা জবানবন্দির কোনো মূল্য নেই।
বারিধারা যে জবানবন্দি ভিকটিম দিবে, সেই বারিধারা জবানবন্দি দিবে, কিন্তু এই বারিধারা জবানবন্দিতে যদি সে বলে যে না আমাকে সে অপহরণ করে নাই, আমাকে সে আমি স্বেচ্ছায় আসছি, সেটার কোনো মূল্য নেই। কারণ নাবালকের আপনার ডিপোজিশনের কোনো আইনগত মূল্য এখানে থাকবে না তেমনভাবে। তার কনসেন্টের কোনো মূল্য নেই। তার অভিভাবকরাই হচ্ছে তার কনসেন্ট দেওয়ার আইনগত হকদার বা লিগালি তারা এন্টাইটেল। যাই হোক, যেটা বলছিলাম যে কোনো নাবালক মেয়েকে যদি নিয়ে পালিয়ে যায় কেউ, তাহলে এর কনসিকুয়েন্স কিন্তু ভালো নয়। অনেকেই আবার কাজী সাহেবকে কিছু পয়সাপাতি বেশি দিয়ে আনডিউ প্রসেসে নকল কাগজপত্র বানিয়ে বয়স বাড়িয়ে দিয়ে বিয়েটা রেজিস্ট্রি করে ফেলে। কিন্তু ইন দ্য লং রান কী হয়, যখন মামলা করা হয়, যখন সাক্ষীর পর্যায়ে চলে যায়, তখন আয়োকে আপনার কাজীকেও কিন্তু কোর্টে ডাকা হয়, কাজীও কিন্তু আসামি হয় এই সমস্ত মামলাগুলোতে। কাজীর লাইসেন্স পর্যন্ত চলে যেতে পারে, তার এটা একটা ক্রিমিনাল অফেন্স, তার সাজা হতে পারে, সেই বিষয়গুলো থাকবে। তো এই জন্য এই ধরনের দুঃসাহস না করাই ভালো। যদি কারো এরকম সম্পর্ক থাকে, এটা ম্যাচিওর হওয়া, অর্থাৎ যাকে নিয়ে পালাবেন সে যেন সাবালক হয় অ্যাটলিস্ট, না হলে আপনাদের আইনগত ঝামেলা অনেক পোহাতে হবে। আর যদি নাবালক হয় তাহলে অপেক্ষা করতে হবে সাবালক হওয়ার আগ পর্যন্ত। পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করাটা নৈতিকভাবে অসমর্থনযোগ্য, মোটেই সমর্থনযোগ্য নয়। এই ধরনের বিয়েগুলা বেশিরভাগ ক্ষেত্রেই সমাজে একটা বিপরীত বার্তা দেয়, একটা নেগেটিভ মেসেজ দেয়। এগুলো আসলে এদের দাম্পত্য জীবন বা পরবর্তী জীবন কখনো সুখের হয় না। এটা আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি। পালিয়ে বিয়ে করে বেশি দিন সংসার করেছে, সংসার টিকেছে, এরকম নজির খুব কম, একেবারেই কম, হার্ডলি বিন ফাউন্ড। ভেরি অনেস্টলি স্পিকিং, আমাদের কাছে যে ধরনের বিষয়গুলো, প্রবলেমগুলো নিয়ে লিটিগেন্ট পিপল আসেন, তাদের মাঝে বেশিরভাগই দেখা যাচ্ছে যে প্রেমের বিয়ে, পালিয়ে বিয়ে, এই ধরনের সম্পর্ক করে বিয়ে করার পরে খুব অল্প সময়ই তাদের ভালোবাসা, তাদের আবেগ অনুভূতি অতি অল্প সময়ই নিঃশেষ হয়ে যায়, হাওয়াই মিঠের মতো নিঃশেষ হয়ে যায়। সম্পর্কটা ভাঙার জন্য তারা হন্য হয়ে যায় এবং খুব ব্যতিব্যস্ত হয়ে যায়। এদেরকে কাউন্সিলিং করে, এদেরকে এডিআর মেডিয়েশনের মাধ্যমেও কিন্তু এদেরকে এক জায়গায় করা খুব মুশকিল হয়ে যায়। ডেসপারেট থাকে, রেকলেস থাকে যে সম্পর্কটা আমাকে ভাঙতেই হবে। বিয়ে করার সময় যেরকম ডেসপারেট থাকে, সম্পর্ক ভাঙার ক্ষেত্রে ওই রকম ডেসপারেট থাকে। এটা আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি যে একে অপরের প্রতি রেসপেক্টফুল থাকে না, এই জিনিসটা দেখেছি। যাই হোক, নাবালকের যে নাবালক কাউকে ফুসলিয়ে হোক বা প্রেমের কারণে হোক, ভালোবাসার কারণেই হোক, যদি পালিয়ে বিয়ে করার চিন্তা কেউ করেন, সেটা আমাদের দেশে প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। এটা বাবা মায়ের কনসেন্ট ছাড়া কোনোভাবেই এই ধরনের স্টেপ নেওয়া উচিত হবে না আপনাদের। যদি বারিধারা জবানবন্দি দেখ আর না দেখ, বাবা মা যদি অপহরণ বা ধর্ষণের মামলা করে, আপনি কিন্তু ফেঁসে গেলেন। এখন ধর্ষণের শাস্তি আপনারা নিশ্চয়ই জানেন, ধর্ষণের শাস্তি কতটুকু, আর অপহরণের শাস্তি সেটাও কতটুকু। জামিন পাওয়া আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং ভেবেচিন্তে কোনো কিছু কাজ করা উচিত। কেউ যদি আবেগের বসে, আরে বাংলাদেশে এগুলো আইন টাইন কিছু ব্যাপার না, আমরা এটা করে ফেলবো, কেউ যদি আবার একটু বিত্তশালী হয়, মনে করে যে টাকা দিয়ে সব কিছু করে ফেলবে। আমাদের দেশে এখনও অনেক কিছুই টাকা দিয়ে করা যায় না, মনে রাখতে হবে। যারা বিত্তশালী হন বা অর্থসম্পদশালী হন, টাকা দিয়ে সব কিছু করে ফেলবেন, আগের যুগ এখন আর নাই। এখন গণমাধ্যমগুলো বেশ সচেতন, সোশ্যাল মিডিয়া বেশ সচেতন, মানুষ এখন অনেক সচেতন। সব কিছু চাইলেই কিন্তু আপনারা দরাকে সরাজ্ঞান করতে পারবেন না, কিছু কিছু এক্সেপশনাল ক্ষেত্র ব্যতীত। সুতরাং যেটা বলছিলাম যে পালিয়ে বিয়ে করলে আইনে এই বিষয়গুলো রয়েছে। এবার আসি, বাবা মায়ের কি করণীয় আছে যদি আপনার মেয়ে যদি পালিয়ে যায়, তাহলে আপনার কি করণীয় আছে। প্রথমেই নিকটস্থ থানায় একটা সাধারণ ডায়েরি করবেন। পরক্ষণেই যদি বুঝতে পারেন যে না কার সাথে পালিয়েছে, তার নাম সহ, সংশ্লিষ্ট সহ আপনারা একটা এজাহার দায়ের করবেন, অথবা কোর্টে আপনারা মামলা করবেন। একটা জিনিস দেখা যায় যে যাকে নিয়ে পালিয়েছে সেই ছেলেসহ তার বাবা মা, ভাই বোন, ফুপু, চাচাতো ভাই, অর্থাৎ আত্মীয় স্বজনকে মিলে অনেকগুলো আসামি দেওয়া হয়।
এইভাবে এ ধরনের আসামি, কাল্পনিকভাবে এ ধরনের আসামি দিয়ে মামলা করা উচিত নয়। আমি নিরুৎসাহিত করি এবং এটা আইনগতভাবে উচিত নয়। পার্টিকুলারলি যেই ব্যক্তি আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে বা আপনাদের সম্মতি ছাড়া বিয়ে করেছে, শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তি এবং তার যারা একেবারেই কাছের লোক, তাকে যারা সহযোগিতা করেছে, ফর এক্সাম্পল তার বন্ধু অথবা তার কেউ আত্মীয়, তার বোনের জামাই বা এরকম অনেকেই সহযোগিতা করে থাকে, আপনাদের মনে হয় যে ওনাদের প্রত্যক্ষ সহযোগিতায় সেই কাজটা সম্পাদন করেছে, তাদেরকে আপনি আসামি দিতে পারেন। কাজী সাহেব যেই কাজের মাধ্যমে বিয়ে পড়িয়েছে সেই কাজী সাহেবকে আসামি দিতে পারেন। কিন্তু বাবা মা বা অন্য যারা আছে, কোনো বাবা মাই চায় না যে ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করুক। এটা সে যেই হোক, যত নিচের লেভেলেরই হোক না কেন, যত উপরের লেভেলেরই হোক, বা কোনো বাবা মাই বলে দেয় না যে এই মেয়েটাকে তুই গিয়ে দর্শন কর। সুতরাং দর্শনের এলিগেশন আনার ক্ষেত্রে কারো বিরুদ্ধে সংশ্লিষ্ট যে অপরাধী আছে তার বিরুদ্ধে মামলা করলে মামলাগুলো শক্ত হয়। আর আপনারা আন্দাজি ইচ্ছা মতে ক্ষোভের বশে ইচ্ছা মতে আপনারা আসামি দিয়ে দিলেন, তাতে করে মামলাগুলো আসলে প্রমাণ করা আদালতে এদের বিরুদ্ধে চার্জ প্রমাণ করা খুব কঠিন হয়ে যায়, মামলাগুলো ফ্রাস্ট্রেট হয়। এগুলাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আর ধর্মীয় আসপেক্টে এবার আমি বলি, মুসলিম রীতিনীতি অনুসারে আমি যেটা বলবো, আমাদের দেশে মুসলিম পারিবারিক আইনের যে বিষয়টা আছে সেটাই আমি একটু বলতে চাচ্ছি যে পালিয়ে বিয়ের ক্ষেত্রে আইন আমাদের দেশের মানে মুসলিম পারিবারিক আইন কি বলে সেটা একটু আলোকপাত করছি আপনাদের। আমাদের ধর্মমতে, অর্থাৎ ইসলাম ধর্মমতে, বাবা জীবিত থাকলে বাবার কনসেন্ট ছাড়া, পুরোপুরি এবং স্বতঃস্ফূর্ত সম্মতি ছাড়া তার মেয়ে কখনো বিয়ে করতে পারবে না। যদি কাউকে সেই ধরনের বিয়ে করে তাহলে সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল, সেই বিয়ে বাতিল। একটা সহিহ হাদিসে সুস্পষ্টভাবে এটা বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিয়েটাকে বাতিল বলে 3 বার ঘোষণা দিয়েছেন। কেউ যদি এই ধরনের কাজ অতীতে করেছেন, বাবা মায়ের সম্মতি নেননি, তারা যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, দেশে প্রচলিত আইন অনুসারে আপনার বিয়ে হয়ে গেছে, বাট ইসলাম শরিয়া মতে যদি আপনারা হয়ে থাকেন, তাহলে পরবর্তীতে আবার বাবা মায়ের সম্মতি সহ আবার বিয়েটা পড়িয়ে নিন। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। আর যদি বাবার অনুপস্থিতিতে, বাবা নেই, এর অনুপস্থিতিতে বড় ভাই হচ্ছে আপনাদের ওয়ালি, অর্থাৎ মেয়ের গার্ডিয়ান হবে। বড় ভাইয়ের কনসেন্ট ছাড়া বোন অন্য জায়গায় পালিয়ে তার সম্মতি ছাড়া বিয়ে করতে পারবে না। সেই বিয়েও ইসলামী শরীয়ত মতে বাতিল। আমাদের দেশে প্রচলিত আইন অনুসারে কিন্তু বাতিল নয়। আমি ধর্মের ব্যাপারটা এখন বলছি, শরিয়া আইনটা বলছি। ভাইয়ের অনুপস্থিতিতে যে ওয়ালি হবে, মেয়ের দাদা হতে পারে, তারপরে চাচা হতে পারে, পরবর্তীতে যে যারা থাকবেন, ক্রমান্বয়ে যারাই ওয়ালি হবেন প্রত্যেকেরই কনসেন্ট নিয়ে মেয়ে বিয়ে করতে হবে, না হলে সেই বিয়ে হবে না শরীয়ত মোতাবেক। আমাদের দেশে এর প্রচলন অনেক বেশি যে বাবা মা কাউকে তোয়াক্কা করা হয় না। মেয়ে শিক্ষিত হইলে বা ছেলে শিক্ষিত হইলে আমাদের দেশে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে, হুট করে একে অপরকে পছন্দ করে কাজী অফিসে বিয়ে করে বাপ মাকে, বউ বাড়িতে নিয়ে বাপ মাকে গিয়ে বলে যে আমরা বিয়ে করে ফেলেছি। বাপ মা সামাজিক কারণে বা পারিবারিক যে কোনো শান্তি বজায় রাখার কারণে অনেক কষ্ট করে মেনে নিলেও ইসলাম এই ধরনের বিয়েকে বৈধ বা জায়েজ ঘোষণা করে নাই। এই বিয়েগুলা বৈধ হবে না। আমাদের দেশে প্রচলিত আইন অনুসারে বৈধ হলেও শরিয়া আইন অনুসারে এই সমস্ত বিয়েগুলো বাতিল। তো এই ব্যাপারে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন সুস্পষ্ট। তবে ছেলেরা যদি সাবালক হয়, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়, অনেক ক্ষেত্রেই বাবার বা ওয়ালির কনসেন্ট ছাড়াও ইসলামী শরিয়া মতে বিয়ে করতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে সেই ব্যাপারটা কমপ্লিটলি নিষেধ আছে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, এখানে ছেলে এবং মেয়ের যে মোহরানার বিষয়, নির্ধারণের বিষয়টা, মোহরানা নির্ধারণের বিষয়টা অনেকে আবেগের দ্বারা, অনেক সামাজিক স্ট্যাটাস বা এই সমস্ত জিনিসের কারণে আপনারা অনেকেই বড় অ্যামাউন্ট নির্ধারণ করে ফেলেন। এটা অন্যায় এবং আনজাস্টিফাই। আরেকটা বিষয় এখানে আমি উপস্থাপন করতে চাই যে ছেলে মেয়ে উভয়ই যদি আপনার পালিয়ে বিয়ে করে পরবর্তীতে আত্মীয় স্বজন বা
আপনাদের অভিভাবকদের কাছেই যদি আসে আশ্রয়ের জন্য, যদি মনে হয় যে এই কাজটা আপনাদের কাছে গ্রহণযোগ্য, এটা সমাধান করা যায় শান্তিপূর্ণ, তাহলে শান্তিপূর্ণ সমাধান করার চেষ্টা করা ভালো। মামলা মোকদ্দমায় গিয়ে দুইটা পরিবার হয়রানির শিকার হয়, এই জিনিসগুলো অ্যাভয়েড করাই ভালো আমি মনে করি। আর একটা বিষয় হচ্ছে, এই সমস্ত পারিবারিক বিষয়গুলা দুই পক্ষ মিলে আপোষ মীমাংসার মাধ্যমে, মেডিয়েশন বা আরবিট্রেশনের মাধ্যমে যদি শেষ করতে পারেন, এটা আরও ভালো। আপোষ মীমাংসাকে ইসলামেও কিন্তু উৎসাহিত করা হয়েছে, এনকারেজ করা হয়েছে। আমাদের দেশেও কিন্তু এখন পারিবারিক আদালতগুলোতে কম্প্রোমাইজ বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের ব্যবস্থা রয়েছে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো ধন্যবাদ। পালিয়ে গিয়ে বিয়ে করার বিষয়ে আজকে চেষ্টা করেছি একটু ছোট্ট আলোচনা করার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। আর পালিয়ে বিয়ে না করার জন্য আমি উৎসাহিত করব। বাবা মা অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করেন। এই পৃথিবীর প্রত্যেকটা বাবার কাছেই তার সন্তান অনেক আদরের। এই পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছেই তার সন্তান অনেক প্রিয়। প্রত্যেকে একটা আশা ভরসা নিয়ে সন্তানকে লালন পালন করেন। এই আশা ভরসা কিন্তু বাড়ি গাড়ি করে দেওয়া নয়, প্রপার্টি করে দেওয়া নয়, জাস্ট তাদের প্রতি অনুগত থাকা, তাদের প্রতি লয়াল থাকা, তাদের কথাবার্তা মেনে চলা। আপনাকে যদি আপনার বাবা মা নিজেরাও বিয়ে শাদী করায়, এর অর্থ এই নয় যে ওখান থেকে ওনারা বেনিফিটেড হবেন। বিষয়টা এরকম নয়। তাদের একটা আত্মতৃপ্তির ব্যাপার। সুতরাং এ ধরনের গর্হিত কাজগুলো আমাদের শিক্ষিত সমাজরা আজকাল আরও বেশি করছে আধুনিকতার নামে। আমি মনে করি যে এগুলা আমাদের করা উচিত নয়। হ্যাঁ, প্রেম ভালোবাসা কারো প্রতি আবেগ অনুভূতি থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে পরিবারের সাথে বসে দুই পরিবারের সম্মতিতে সমঝোতার মাধ্যমে করা হলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিওগুলোর সাথেই থাকবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনারা নতুন নতুন ভিডিও আরও উপভোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন।